ভোটের প্রচারণার পঞ্চম দিন চলছে। এরই মধ্যে দলগুলো দেয়া শুরু করেছে নানা প্রতিশ্রুতি। সেসব প্রতিশ্রুতির বাস্তবতা কতটা, নাকি শুধু কথার ফুলঝুরি? আজকের ভোটের ট্রেনে কথা বলবো প্রচার ও প্রতিশ্রুতির ফুল নিয়ে। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। শুরু করব কিছু নির্বাচনী সহিংসতা অভিযোগ, পাল্টা অভিযোগের খবর দিয়ে। আজ ঢাকা 18 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সকাল 9টায় খিলক্ষেতের ডুমনিতে নূরপাড়া আলিম মাদ্রাসায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। হামলার ঘটনায় এই মাদ্রাসার প্রিন্সিপাল বরকতুল্লাহ এবং তার বড় ভাই হিদায়তুল্লাহ সহ 12 জন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। পরে এ নিয়ে কথা বলেন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী আরিফুল ইসলাম আদিব। স্বাভাবিক কার্যক্রমে আমার উপর যদি কোনো ধরনের অতর্কিত হামলা হয় কিংবা আমার জীবন আশঙ্কা করা হয়, সেই জায়গাটির সরকার এবং প্রশাসনের থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর আমরা উদ্যোগ দেখি নাই। ফলে আমি সহ আমাদের এখানের প্রত্যেক নেতাকর্মীর নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করছি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। এদিকে একটি দল এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করে ভোটারদের আর্থিক প্রলোভনের টোপ দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। অন্যদিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক নির্বাচনী সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, ভোটারদের নিরাপত্তা বিধান করতে হবে। 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। এদিকে নির্বাচনী প্রচারণায় একটি বড় দলের পক্ষ থেকে জামাতের নারী কর্মীদের হামলা ও হেনস্থা করার অভিযোগ জানিয়েছে জামাত। এ বিষয়ে ইসিকে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে দলটি। বিকেলে সিএসির সঙ্গে বৈঠক শেষে এটি জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল। এবং একই ইস্যু নিয়ে 4 জেলা সফরে জনসভায় কথা বলতে দেখা গেছে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকেও। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। ভোটে টেনে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনে আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছে নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি। আপা, আপনাকে স্বাগত আজকের এই ভোটের ট্রেনে। আপা, আমরা ওই খবরগুলো দেখালাম যে এই প্রচারণা নিয়ে আজকে কিছু অভিযোগের ঘটনা ঘটেছে, যেমন ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী, ওনার উপর একটা হামলা হয়েছে। বিএনপি ও জামাতের পক্ষ থেকেও কিছু অভিযোগ আছে। সামগ্রিকভাবে মানে কি দেখছেন, ভোটের মাঠটা এখন কেমন দেখছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে প্রচারণার সময় একটু উত্তেজনা কাজ করে, কিন্তু এটার মানে না যে কোনো প্রার্থীর উপর কেউ হামলা করবে, এটা কোনো অবস্থাতে আইনসঙ্গত না। যেটা হচ্ছে যে
এই অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো খুবই স্বাভাবিক, এই পর্যায়ে ঠিক আছে। কিন্তু কেউ যদি নিয়ম ভাঙে, আচরণ বিধিমালা লঙ্ঘন করে অথবা নির্বাচনী কোনো আইনের ব্যত্যয় করে, সেই ক্ষেত্রে ওখানে রিটার্নিং অফিসার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষজন আছে, ইলেকশন কমিশন আছে সেখানে। কারণ ঢাকাতে ইলেকশন কমিশন এখানে আছে, সেই জায়গাটায় যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ইলেকশন কমিশনের চোখের উপরেই যদি আচরণবিধি ভঙ্গ করা হয়, তাহলে এটা খুবই একটা গুরুতর বিষয়। কারণ নির্বাচনটার পরিবেশ যত সুষ্ঠু থাকবে, নির্বাচনটাও তত ভালো হবে। এবং এখানে প্রার্থী এবং রাজনৈতিক দলের কিন্তু যথেষ্ট পরিমাণে দায়িত্ব থাকে। এই জন্যে যেটা হয় যে কোনো প্রার্থীর পর আক্রমণ করা, অথবা অনেক জায়গায় অভিযোগ আসছে যে ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ডের নাম্বার নেওয়া, এগুলো আসলে কোনো প্রার্থী অথবা রাজনৈতিক দল নিতে পারে না। কারণ ভোটারের সাথে প্রার্থী সম্পর্ক হলো ভোট দেবার, তার মানে ভোটার তালিকাটা তাদের কাছে থাকে, সেখানে তাদের ভোটার নাম্বার আছে। এবং কোনো দলের কর্মী নেতার পরও আরেক দল কোনো অবস্থাতে হামলা করতে পারে না। পুরোটাই এটা আচরণ বিধিমালা লঙ্ঘন। এগুলো আচরণবিধি লঙ্ঘন আপনি বলছেন, কিন্তু এইগুলো, এই যে হামলা তো ঘটছে এবং অন্য দলের যারা কর্মী সমর্থক ভোট চাইতে যাচ্ছেন তাদের উপরও হামলার অভিযোগ আসছে। এখন এই যে আজকে ডুমনিতে যে ঘটনাটা ঘটলো, এটার আসলে নির্বাচন কমিশন তার আইন অনুযায়ী, বিধি অনুযায়ী কী শাস্তি দিতে পারে? এই প্রশ্নটা এই জন্য আসছে যে আমরা আরপিও বা যে নির্বাচনী আইন, ওইখানে দেখি যে প্রার্থীর বিরুদ্ধে বা রাজনৈতিক দলের বিরুদ্ধে সাজা, এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু যার বিরুদ্ধে হামলার যে অভিযোগ, তিনি হয়তো সেখানকার বিএনপি নেতা, এটা হয়তো হতে পারে, কিন্তু উনি তো প্রার্থী নন। তাহলে যিনি প্রার্থী নন তাকে কিভাবে শাস্তির আওতায় আনা যায়? আসলে আচরণ বিধিমালাতে রাজনৈতিক দল, প্রার্থীর কর্মী বা প্রার্থীর পক্ষে কোনো সমর্থক যারাই অপরাধ করুক না কেন, তারাই এটা শাস্তির আওতায় আসবে। এবং এখানে যে সমস্ত যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে অথবা রিটার্নিং অফিসার, এটা ছোট্ট একটা তদন্ত করে দেখতে পারে যে কে অপরাধী, এবং যিনি এটা করেছেন তিনি শাস্তির আওতায় আসবে। এটা দাঁড়াবে যে হ্যাঁ, এটা প্রুফ করা একটু কঠিন হয়ে যায় যে ওই ব্যক্তি কোন প্রার্থীর সমর্থক অথবা কোন প্রার্থীর কর্মী। কিন্তু এই নির্বাচনের মাঠে এটা আবার সহজে আইডেন্টিফাই করা যায় যে এই ব্যক্তিরা এর সমর্থক বা কর্মী। সেই জন্যে যদি এটা শাস্তির আওতায় না হয়, তাহলে কিন্তু এই নিয়ন্ত্রণটা দেখা যাবে যে দিন দিনে আরও বিশৃঙ্খলা হচ্ছে এবং নিয়ন্ত্রণ বিশৃঙ্খলা বাড়তে পারে, সেটি আপনি বলছেন। কিন্তু টুলিয়াপা, ধরেন যে এগুলো আইডেন্টিফাই কোনোভাবে হলো যে এই কর্মীটা এই অন্যায়টা করেছে, কিন্তু এর জন্য মানে কি সুনির্দিষ্ট সাজার কথা বলা আছে, কি শাস্তি দিতে পারে রিটার্নিং কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশন? আচ্ছা, আচরণ বিধিমালার মধ্যে শাস্তির বিধান দেওয়া আছে, জরিমানা করতে পারে এবং জেলও দেওয়া যেতে পারে। এবং এই প্রার্থীকেও সতর্ক করে দেওয়া হয়েছে তার নেতা বা কর্মী কেউ যেন এই ধরনের আর আচরণ না করে। জি, আমরা একটু বিএনপি এবং জামাতের, তারা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিল, তারা দুটো অভিযোগ করেছে, সেই ব্যাপারে আপনার কাছ থেকে একটু নেই। যেমন জামাতের আমিরও একটা জনসভায় বলেছে, জামাতের যে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল বলেছে যে তাদের নারী কর্মীদের উপর হেনস্থা করা হচ্ছে তারা যখন দাঁড়ে যাচ্ছেন। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটারদের কাছ থেকে মোবাইল নাম্বার, এনআইডি কার্ড নেওয়া হচ্ছে। এগুলো কি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ছে? এই দুইটা অভিযোগে যদি সত্যি হয়, দুটো অভিযোগে আচরণবিধি লঙ্ঘনের আওতায় আসবে। কারণ কারোর মোবাইল নাম্বার অথবা এনআইডি নাম্বার কেউ নিতে পারে না, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নিতে পারে না। এবং কোনো দলের সে নারী কর্মী হোক আর পুরুষ কর্মী হোক, কোনো কর্মীর উপরও আর একটা দল আক্রমণ করতে পারে না। দুটোই কিন্তু আচরণ বিধিমালা এবং মূল আইনেও এটা শাস্তিযোগ্য অপরাধ।
আপা, আপনি বলছিলেন যে এই নানা ধরনের শাস্তি দিতে পারে, এবং আপনি একই সঙ্গে বলছিলেন যে রাজনৈতিক দলগুলোরও এখানে একটা ভূমিকা থাকবে। এখন রাজনৈতিক দলের কর্মীরাই যখন এই ধরনের বিধি না মানার ক্ষেত্রে বা এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে যাদের উপরে অভিযোগ এবং মাঠে হয়তো তারাই করছে, সেইখানে রাজনৈতিক দল কি ভূমিকা নেবে আবার? আচ্ছা, এখানে যেটা হয়, কারণ রাজনৈতিক দলের নেতৃস্থানীয় যারা নেতা, তারা যদি এই নির্বাচনটাকে পরিচ্ছন্ন না করার সহযোগিতা না করে, তাহলে ইলেকশন কমিশনের একার পক্ষে কিন্তু এই নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে তোলা সম্ভব না। এবং যদি আমাদের তো আসলে বড় দুইটা জোট, একটা বিএনপি জোট, একটা হলো জামাত জোট। এই দুই জোটের নেতাদেরই ইলেকশন কমিশনে যখন অভিযোগ করতে যাচ্ছে, ইলেকশন কমিশনে বলা উচিত যে এই পরিবেশ সঠিক রাখার দায়িত্বও আপনাদের। আপনাদের নেতা এবং মাঠের কর্মীদের এই আচরণ সংযত করার জন্যে আপনারা নির্দেশ দিবেন। এইভাবে আসলে সবার মিলিত প্রচেষ্টা ছাড়া নির্বাচনী পরিবেশ কোনোদিনই সুষ্ঠু এবং সুন্দর রাখা যায় না। শুধু একক ইলেকশন কমিশন বা রিটার্নিং অফিসার এককভাবে এটা কোনো অবস্থাতে ঠিক করতে পারবে না। জি 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 আপা, এবার একটু যে প্রতিশ্রুতির ব্যাপারে একটু আসি আপা, যে আমরা দেখছি যে আপনি যে দুইটা জোট বললেন, সেই দুইটা দল বা জোটের শীর্ষ নেতারা মানে দৌড়ঝাঁপ করছেন বেশ রাজনীতির মাঠে। এখন তো আসলে প্রচারণের সময়। সেখানে আমরা যেমন দেখছি যে তারেক রহমান উনি খাল খননের কথা বলছেন, এই চট্টগ্রাম গিয়ে বললেন যে বন্দরনগরীকে উন্নত করবেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এসবের কথা বলছেন। অন্যদিকে আবার এই জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, জামাতের আমির যিনি শফিকুর রহমান, যে নারীদের জন্য উনি ইভিনিং বাস করবেন, কৃষকদের সুদমুক্ত ঋণ দেবেন, এই ইডেন বদরুন্নেসা নিয়ে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এরকম অনেক প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এর মধ্যেও আবার যেমন মানে বলছে যে এই ধরনের প্রতিশ্রুতি দেয়া যায় কিনা, বা এই ধরনের প্রশ্ন উঠেছে। আপনি কি বলবেন আপা, এগুলো কি নির্বাচনের আগে বা আচরণবিধির মধ্যে পড়ছে? আচ্ছা, রাজনৈতিক দল প্রার্থী তার নির্বাচনী এলাকায় অবশ্যই প্রতিশ্রুতি তো দিতে হবে তাকে, এবং সেই প্রতিশ্রুতিটা হতে হবে বাস্তবসম্মত। এবং যদি যেমন রাজনৈতিক দলগুলো ইশতেহার দেয়, ইশতেহারে তো প্রতিশ্রুতি থাকে যে আমরা এই করবো এই করবো এই করবো, ঠিক প্রার্থীও তেমনিভাবে তার এলাকাতে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেয়। কিন্তু 5 বছর পর ওই প্রতিশ্রুতি কতটা উনি বাস্তবায়ন করেছে সেটাও তাকে আবার এই হলফনামায় বলতে হয়। আর এই প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে এখন যেটা মানুষ, যে ওনারা যদি প্রতিশ্রুতি দেয় সেটা কতটা বাস্তবসম্মত এবং সেটা কীভাবেই বা বাস্তবায়ন করবে, এই জিনিসগুলো কিন্তু মানুষ জানতে চায়। কারণ শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, তার জন্য কোথা থেকে অর্থ আসবে, সেটা কিভাবে তা করবে, এই জিনিসগুলো মানুষের কাছে পরিষ্কার করলে তখন বোঝা যায় যে এটা হ্যাঁ একটা বাস্তব ভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়ন করাও যাবে এবং ভবিষ্যতে করবে। কিন্তু শুধু মুখের যদি বলতে থাকে এটা করব ওটা করব, কিন্তু বাস্তবে এটা ভোটাররা আসলে অত গুরুত্বের সাথে তখন আর নিতে চায় না। জি আপা, আপনাকে ধন্যবাদ। আজকের দেওয়াটা আচরণ বিধিমালার ভঙ্গ না। জি 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 আপা অনেক ধন্যবাদ আপনাকে আজকের ভোটের ট্রেনে এই সুদূর পল্লবী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। প্রচার ও প্রতিশ্রুতির ফুল, আজকের বিষয় নিয়ে যেতে চাই প্রান্তিক মানুষের কাছে, জানতে চাই তাদের মতামত। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জোবায়ের। দেখতে পাচ্ছি যে আপনার পাশে নেতা কর্মী সব মিলে একটা সুন্দর আয়োজন। আপনার মাধ্যমে জানতে চাই যে এই চাঁদপুরে প্রচারণা কেমন চলছে, আর এই যে ওইখানে কি প্রতিশ্রুতির ফুলঝুরি চলছে, নাকি এই প্রতিশ্রুতির বাস্তবায়নের কোনো লক্ষণ আছে? ধন্যবাদ আজহার। আমার সাথে আছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, এবং আমার বাইরে আছেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা যদি একটু সলিমুল্লাহ সেলিমের কাছে জানতে চাই, এই যে সামনে নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় ইলেকশন, আপনারা
প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং যারা ভোটার আছেন আপনাদের তাদের ম্যান্ডেট পাওয়ার জন্য আপনারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে চাঁদপুর শহর কিংবা 3 আসনের যেই যারা ভোটার রয়েছে তাদেরকে কিন্তু নানান ধরনের অবহেলা, নদী ভাঙন থেকে শুরু করে বা শিক্ষা কিংবা হচ্ছে গিয়ে স্বাস্থ্য, সেই ক্ষেত্রে আপনাদের প্রচারণা কেমন চলছে এবং যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিচ্ছেন আসলে কতটুকু প্রতিফলন ঘটবে আপনারা নির্বাচনের পরে? ধন্যবাদ তালা সাহেব, এবং ধন্যবাদ যারা দেখছেন এই অনুষ্ঠান সবাইকে। জেলা বিএনপির পক্ষ থেকে অন্তরে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নির্বাচনী ট্রেনে আছি, নির্বাচনী ট্রেনে নির্বাচন খুব অত্যাসন্ন। এই নির্বাচনে আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না, আমরা বাস্তবায়নে বিশ্বাস করি। আমরা করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান শুধু ওনার প্ল্যান বাংলাদেশের জন্য, আমাদের প্ল্যানের চেয়ে ওনার প্ল্যানটাই হলো সারা বাংলাদেশকে কিভাবে মিলেমিশে গড়ে তুলবে এবং সবার আগে বাংলাদেশ এই শপথে আবদ্ধ করে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করার জন্য আমরা স্থানীয়ভাবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। চাঁদপুর অবহেলিত, লাঞ্ছিত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য আমরা কিছু কাজ করব। তার মধ্যে আমরা যা বলবো, আমরা যা প্রচারণার মাধ্যমে প্রার্থী এবং আমরা যা বলছি আমরা শতভাগ বাস্তবায়ন করবো, এবং যতটুকু করতে পারবো তার চেয়ে বেশি কোনো প্রতিশ্রুতি আমরা কাউকে দিচ্ছি না, চাঁদপুরবাসীকে দিচ্ছি না। যেমনটা বলছিলেন, আসলে আমরা যদি একটু শাহজাহান খানের কাছে জানতে চাই, আপনারাও কিন্তু নির্বাচনী ট্রেনে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বেশ প্রচারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। তো ভোটারদের আসলে যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিচ্ছেন, ভোটের পরেও কি আসলে এই ধরনের প্রতিশ্রুতি আমরা প্রতি বছরই কিন্তু নির্বাচন আসলে কিন্তু আমরা দেখতে পাই, সেই প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে আপনাদের আসলে পরিকল্পনাটা কি? ধন্যবাদ। এখন টিভির প্রতিনিধি, আপনি আপনার মাধ্যমে যারা যুক্ত আছেন সকলকে জেলা জামাতের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। নির্বাচন আসলে অনেক সংগ্রাম এবং চড়াই উতরার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশের দিকে যাচ্ছে। এই নির্বাচনে দেশের মানুষ আকাঙ্ক্ষিত হয়ে আছে, তার প্রতিশ্রুতি কিভাবে ঘটাবে। আপনারা জানেন যুব সমাজে প্রায় 4 কোটির অধিক ভোটার গত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। সমস্ত যুবকরা আজকে অপেক্ষা করছে যে আমরা একটি সুন্দর ভোট দিব, সেই ভোটটা সৎ এবং ন্যায়ের পক্ষে হবে আমরা আশাবাদী। এবং আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, চাঁদপুর সদর আসনে যে আমাদের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা পত্রিকা আছে, তার পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা বলছি যে চাঁদপুর একটি মেডিকেল কলেজ আছে, কিন্তু এখন তার ক্যাম্পাস তৈরি হয় নাই। একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এখনো তার ক্যাম্পাস তৈরি হয় নাই। ক্যাম্পাস তৈরিকরণে নিজস্ব ক্যাম্পাসে তার ভবন নেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, এবং দুইটি অর্থনৈতিক জোন, একটি চাঁদপুর সদর এবং একটি হ্যামসর, দুটি অর্থনৈতিক জোন করার জন্য প্ল্যান করা আছে। এবং চাঁদপুর শহরকে যানজট মুক্ত শহর কিভাবে করা যায় সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। সার্বিকভাবে চাঁদপুর একটি নদী ভাঙ্গনকৃত এলাকা, এই নদী ভাঙ্গন থেকে রোধ করে চাঁদপুরকে কিভাবে রক্ষা করা যায়, চাঁদপুরবাসীকে কিভাবে সুন্দর একটি চাঁদপুর উপহার দেওয়া যায়, সে নিয়ে আমাদের মেগা পরিকল্পনা আছে। আপনারা জানেন যে সামিট পরিকল্পনা আমরা যে পেশ করেছি কেন্দ্রীয়ভাবে, সেখানে আমাদের পরিকল্পনা প্রতিফলিত হয়েছে। আমরা মনে করি জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা যদি ন্যায়ের শাসন এবং সে জুলুমতন্ত্র আর ফিরে না পায় এবং সেই ফিরে না আসে, তাহলে আমরা বিশ্বাস করি একটি সুন্দর এবং সমৃদ্ধ এবং যুব সমাজের চাহিদা অনুযায়ী এবং জেন জির যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা একটি প্রত্যাশিত চাঁদপুর করতে পারবো ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন, একদম ছোট করে যদি জানতে চাই, এই যে প্রচারণা চালাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের কোনো আছে কিনা, যদি একদম 10 সেকেন্ডে বলেন। নির্বাচন আসলে জমে উঠছে, প্রচারণা এখন পর্যন্ত খুব বড় ধরনের বাধা বিপত্তি এমন কিছু দেখা যায় না। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমরা মনে করি যে এই সম্পর্ক বিরাজ রেখে আসলে আমরা যদি আপনার মাধ্যমে শেষ করতে চাই যে নির্বাচনের যে প্রচারণা চলছে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বলছেন, সেই ক্ষেত্রে আপনারা কি বলছেন, যদি একদম ছোট্ট করে যদি বলেন, প্রচারণার ক্ষেত্রে আপনাদের কোনো বাধা কিংবা হচ্ছে কোন ধরনের সংশয় আছে কিনা? 10 সেকেন্ড। প্রচারণার ব্যাপারে আমরা এখানে স্মুথলি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে নির্বাচন প্রচারণার কাজ চালাচ্ছি। ইভেন আমরা প্রত্যাশা করছি আমাদের প্রতিনিধি বন্ধুদের কাছে যে নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত আমাদের এই পরিবেশটা বজায় থাকবে, যা চাঁদপুরবাসী উপকৃত হবে।
লিমন ঠিক শুনতে পাচ্ছেন আসলে আহ, যারা নির্বাচনে অংশগ্রহণ করছে দুটি অন্যতম বড় দলের যারা হচ্ছে গিয়ে দায়িত্বশীল রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের জনগণের কাছে তারা যাচ্ছেন এবং শুধু তারা প্রচারণা কিংবা আশ্বাসে সীমাবদ্ধ হতে চান না, সেটা কিন্তু আসলে বাস্তবায়ন কিন্তু তাদের কিন্তু মূল পরিকল্পনা। সেই ক্ষেত্রে আসলে প্রচারণা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু চাঁদপুরে বিরাজ করছে। হ্যাঁ তারা হ্যাঁ জুবার, তারা এটাও বলছেন যে তারা সহাবস্থানের রাজনীতি চান এবং সেভাবে প্রচারণা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত হওয়া অতিথিদের। দর্শক যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা কথা বলছি প্রচার ও প্রতিশ্রুতির ফুল নিয়ে। এ নিয়ে জানতে চাই আরেকবার প্রান্তিক মানুষের মতামত। আমরা যাচ্ছি সাতক্ষীরায়, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আহসান রাজীব। আহসান রাজীব, দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে দুজন অতিথি আছেন, তাদের কাছ থেকে আপনার মাধ্যমে জানতে চাই যে সাতক্ষীরা এলাকায় প্রচারটা কেমন চলছে, সেখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো ব্যাপার আছে কি নেই, আর প্রার্থীরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোর ব্যাপারে এই অতিথিরা কি বলছেন। আজার, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা দেশের একটি উপকূলীয় জেলা এবং প্রত্যন্ত অঞ্চলে আসলে এখানে প্রচুর মানুষের বসবাস। এই জেলায় 4টি আসন রয়েছে, 4টি আসনে 20 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা এই এলাকার উন্নয়নে সমস্যা যেগুলো রয়েছে, সমস্যা নিরসনে তারা কিন্তু নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তো আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের আজকে দুজন অতিথি রয়েছেন। প্রথমেই কথা বলবো তোয়েব হাসান শামসুজ্জামান, তিনি সাতক্ষীরার ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাতক্ষীরা জেলা সনাকের সচেতন যে নাগরিক কমিটি রয়েছে সেই সনাকের সভাপতি। তার কাছে জানতে চাই যে সাতক্ষীরাতে যে আসনগুলোতে এখন নির্বাচনের প্রস্তুতি চলছে, প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটির আসলে কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনারা মনে করছেন? একই সাথে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি তারা মেনে চলছেন কিনা? ধন্যবাদ রাজীব। বাংলাদেশের আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটি হতে যাচ্ছে আগামী 12 তারিখে। এই নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার 4টি সংসদীয় আসন রয়েছে 7টি উপজেলার মধ্যে, এবং আমরা এক্ষেত্রে যে প্রার্থীদের যে নির্বাচনী যে প্রচারণা, তার সাথে তাদের প্রতিশ্রুতির বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। সেখানে তারা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিগত দিনেও আমরা বিভিন্নভাবে প্রতিশ্রুতি পেয়েছি। সাতক্ষীরা জেলা এমন একটি জনপদ যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে তথা দেশের নৈঋত কোণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় জেলা। এই জেলার চিংড়ির সম্পদ রয়েছে, এই জেলার যে সমস্ত ফসল রয়েছে যেগুলো বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিন্তু দীর্ঘ 54 বছরেও আমাদের দেশ স্বাধীন হয়েছে, সাতক্ষীরা জেলার উন্নয়ন সেভাবে হয়ে ওঠেনি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে ক্ষেত্র, জলবায়ুর ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে বিরূপ প্রভাব পড়েছে, যে কোনো দুর্যোগেই আমাদের সাতক্ষীরা উপকূল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমাদের স্থায়ীভাবে কোনো ভেড়িবাঁধ এখনো করা হয়নি উপকূলীয় এলাকা থেকে। আমাদের সীমান্তবর্তী নদীগুলো ভাঙন হচ্ছে, সেগুলোর স্থায়ী ভেড়িবাঁধ প্রয়োজন। আমাদের যে প্রতিশ্রুতিগুলো আমরা পাচ্ছি বা ইতিপূর্বেও পেয়েছি, অনেক ক্ষেত্রে সেগুলো বাস্তবায়ন হয়নি, কারণ ফরেন রেমিটেন্স অর্জনে সাতক্ষীরা জেলা যে অনন্য ভূমিকা রেখে চলেছে, এবং সাতক্ষীরা জেলা একটা স্বয়ংসম্পূর্ণ জেলা। এখানে অ্যাগ্রো ফিশারিজের যে ডেভেলপমেন্ট, আমাদের চিংড়ি শিল্প, চিংড়ি সম্পদ, আমাদের কাঁকড়ার সম্পদ, আমাদের আম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের কাছে জানতে চাই, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সাতক্ষীরা নানা সমস্যা নিয়ে, সেটির প্রতিশ্রুতি কতটুকু দিচ্ছেন এবারকার প্রার্থীরা এবং সেটি বাস্তবায়নে কতটা তারা ভূমিকা রাখবেন? আমরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে 21 দফা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং অনেকটা কার্যকারী হয়েছে। কিন্তু এবারে ইলেকশনে দেখছি এই ক্যান্ডিডেটরা তাদের সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নেমেছে এবং উৎসবমুখর ভোট এখনো পর্যন্ত আমরা আশা করছি। তাদের প্রতিশ্রুতির মধ্যে আছে আমাদের যে নাগরিক কমিটির দাবি একটা সাতক্ষীরা রেল লাইন, সে রেল লাইনে তাদের দাবি আছে এবং আগামী দিকে তারা এটা কার্যকারী করবে। কিন্তু এর পূর্বে যারা সংসদ সদস্য ছিল তারাও এই দাবি দিয়েছিলেন, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো কার্যকারী দেখিনি। আমাদের একমাত্র বন্দর আছে ভোমরা বন্দর, এখানেও যে
প্রথম শ্রেণীর বন্দর করা উচিত, এবং যে পরিমাণের যে লোকবল এবং যে ওয়ার হাউস টাউস দরকার সেটা এখনো হয়নি, কিন্তু সেটাও প্রতিশ্রুতি দিচ্ছে আজকে ক্যান্ডিডেট যারা আছে। বিশেষ করে সুন্দরবন তো আসলে পৃথিবীর একটি সর্ববৃহৎ ম্যানগ্রোভ। এখানে দেশ বিদেশের পর্যটনটা আসে, যেতে গেলে যেমন রাস্তা লাগবে তেমন রেল লাইন লাগবে এবং পর্যটন কেন্দ্র লাগবে, কিন্তু সেটাও না থাকার কারণেও আজকে ক্যান্ডিডেটরা যারা নির্বাচন করছে আগামীতে পার্লামেন্টে যাবেন তা প্রতিশ্রুতি দিতেছেন। আমাদের মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই, লোকবল নাই, রাস্তা নাই। বিশেষ করে যখনই আমাদের এখানে ঝড় ঝামটা, আয়লা, ইয়াস, বুলবুল নামে যে কোনো ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা দেখেছি আমাদের এই অঞ্চলের বাঁধগুলো ভেঙে যায়। আপনাকে এখানকার আমাদের যারা অতিথিরা রয়েছেন তারা যেটি বলছিলেন, এখানে নানা ধরনের প্রতিশ্রুতি কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তারা দিচ্ছেন, কিন্তু সেটি আসলে বাস্তবায়ন কতটুকু হবে সেটি নিয়ে তাদের মধ্যে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ বিগত সময়ে যারা এখান থেকে নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু তাদের প্রতিশ্রুতিগুলো যেগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সবশেষ। আহসান রাজীব, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ আপনার সঙ্গে থাকা অতিথিদেরও। দর্শক আমরা একদম শেষ প্রান্তে ভোটের ট্রেনের, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।